আজকের এই ভিডিওতে আমরা লেকচার ডেমো সম্বন্ধে আলোচনা করব। শুধু আজকের এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। প্রাইমারি এবং এসএলএসটির যারা ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছেন, যারা বুঝতে পারছেন না যে কেমন করে আপনি লেকচার ডেমো বা টিচিং ডেমো দেবেন, তাদের সকল প্রশ্নের সমাধান আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আপনি পেয়ে যাবেন, কথা দিচ্ছি। শুধুমাত্র ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে প্রথমেই দেখুন, আমরা টাইম লিখেছি এখানে, অর্থাৎ আমরা টিচিং ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য সময় কতক্ষণ পাবো। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আপনারা এর আগে দুটো টিচিং প্র্যাকটিস করেছেন, একটা হচ্ছে মাইক্রো টিচিং, একটা হচ্ছে ম্যাক্রো টিচিং। এর মধ্যে কোনো একটির জন্য 5 মিনিট সময় বরাদ্দ ছিল, কোনো একটির জন্য 40 মিনিট সময় বরাদ্দ ছিল। এই যে মাইক্রো টিচিং, এটার জন্য 5 মিনিট সময় বরাদ্দ, এই যে ম্যাক্রো টিচিং, এটার জন্য 40 মিনিট সময় বরাদ্দ। এবারে দেখুন, আমরা সকলেই জানি যে ইন্টারভিউ বোর্ডে আমাকে মোটামুটি কম বেশি 5 মিনিট দেওয়া হবে লেকচার ডেমো দেওয়ার জন্য। এখন এই 5 মিনিটের সঙ্গে আমরা মাইক্রো টিচিংয়ের এই 5 মিনিটকে মিশিয়ে ফেলি, দিয়ে মনে হয় যে আমরা ইন্টারভিউ বোর্ডে মাইক্রো টিচিং দিতে যাচ্ছি, কিন্তু আদতে আমরা ইন্টারভিউ বোর্ডে মাইক্রো টিচিং দিচ্ছি না, আমরা ইন্টারভিউ বোর্ডে ম্যাক্রো টিচিং দিচ্ছি। এখন কেন মাইক্রো টিচিং দিচ্ছি না, ম্যাক্রো টিচিং দিচ্ছি, এটা জানতে গেলে এর আগে একটা ভিডিও পোস্ট করেছি, সেটাকে দেখে নেবেন, তাহলে সকল সংশয় দূর হয়ে যাবে। বেশ, তাহলে যেটা পেলাম সেটা হচ্ছে যে আমরা ইন্টারভিউ বোর্ডে যে টিচিং ডেমোটা দিচ্ছি সেটা 4 থেকে 5 মিনিট সময় পাবো, কিন্তু এটা হবে ম্যাক্রো টিচিং। এবার ম্যাক্রো টিচিং 40 মিনিটে হয়, তার মিনিয়েচার, অর্থাৎ ম্যাক্রো টিচিংয়ের সংক্ষিপ্ত রূপ, যেটা 4 থেকে 5 মিনিট আপনি সময় পাবেন ইন্টারভিউ বোর্ডে দেওয়ার জন্য। এবার এই 4 থেকে 5 মিনিট সময়টা আমরা কোথা থেকে পেলাম? এর আগে এসএলএসটির কিন্তু কোনো লেকচার ডেমো হয়নি, শুধু প্রাইমারির ক্ষেত্রে লেকচার ডেমো হয়েছে। সেখানে আমরা দেখেছি যে ক্যান্ডিডেট তারা মোটামুটি 3 থেকে 5 মিনিট পর্যন্ত সময় পাচ্ছে এই ম্যাক্রো টিচিং দেওয়ার জন্য। তাহলে আপনি প্রাইমারি বা এসএলএসটির ক্ষেত্রে ধরে নিতে পারেন যে সেই সময়টা হবে মোটামুটি 3 থেকে 5 মিনিটের মধ্যে আপনাকে ম্যাক্রো টিচিং দিতে হবে, অর্থাৎ ম্যাক্রো টিচিংয়ের যে মিনিয়েচার সংক্ষিপ্ত রূপ সেটাকে আপনাকে দিতে হবে। সেটা কোনো সময় কিন্তু মাইক্রো টিচিং নয়। এবারে আমরা প্রসেসের কথায় আসি। প্রসেস বলতে আমরা কিভাবে দেব। এখন দেখুন, আমরা যখন টিচিং প্র্যাকটিস করেছি সেই টিচিংয়ের মধ্যে বেশ কিছু বিষয়বস্তু যুক্ত হয়, যেমন 5E মডেল যুক্ত হয়, যেমন বিভিন্ন স্কিলসগুলো যুক্ত হয়, যেমন বিভিন্ন মেথডসগুলোকে আমাকে দেখাতে হয়, যেমন তার মধ্যে লেসন প্ল্যান এসে যুক্ত হয়। তাহলে একটা টিচিং 40 মিনিটের ম্যাক্রো টিচিং মানে হচ্ছে এই 5E মডেল, স্কিলস, মেথডস, লেসন প্ল্যান এগুলির সমন্বয়। তাহলে এগুলির সমন্বয়ে আপনি যখন শ্রেণীকক্ষে পাঠদান করতে যাবেন সেটা 40 মিনিট সময় লাগবে, কিন্তু আপনাকে এখানে দিতে হচ্ছে 3 থেকে 5 মিনিটের মধ্যে। কিন্তু এই প্রসেসগুলোকে সব মেনটেন করে চলতে হবে। তার জন্য কি করতে হবে? তার জন্য নির্দিষ্ট একটা অভ্যাসের প্রয়োজন, নির্দিষ্ট একটা স্কেচের প্রয়োজন। এবারে দেখুন, আমি এখানে লিখে রেখেছি কুশল বিনিময়, পূর্বজ্ঞান যাচাই, উপস্থাপন, পুনঃ আলোচনা এবং মূল্যায়ন। তাহলে এই যে নির্দিষ্ট লেখাটা, এই লেখাটাকে খুঁজে বের করতে আমার 2 বছর সময় লেগেছে। আপনি যদি ভাবেন যে 2 মিনিটে বুঝিয়ে দেবো, সেটা সম্ভব নয়। এটা কোনো রিলস বা বিনোদনের শর্টস নয় যে 1 মিনিটে হয়ে যাবে। এটার জন্য সময় লাগবে। যাদের সময় আছে তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর যাদের সময় নেই তাদের কথা আমি বলতে পারবো না। তাহলে এই যে আপনি টিচিং ডেমনস্ট্রেশন দিচ্ছেন তার প্রসেস সম্বন্ধে বলছি, যে এখানে 5E মডেল অ্যাপ্লাই করতে হবে, এখানে আপনার স্কিলসগুলোকে অ্যাপ্লাই করতে হবে, এখানে মেথডসগুলোকে অ্যাপ্লাই করতে হবে, এবং আপনার অবশ্যই একটা লেসন প্ল্যান আছে, যেটা দেখা যাচ্ছে না কিন্তু তবুও আছে, এগুলোকে অ্যাপ্লাই করতে হবে। এবারে এইগুলোকে 40 মিনিটের জায়গায় যদি 3 থেকে 5 মিনিটে অ্যাপ্লাই করতে হয়, তাহলে আপনার মতো বিষয়বস্তুগুলোকে সাজাতে হবে। সেই বিষয়বস্তুগুলোকে সাজানোর পদ্ধতিই হচ্ছে কুশল বিনিময় করা, পূর্বজ্ঞান যাচাই করা, উপস্থাপন করা, পুনঃ আলোচনা করা, মূল্যায়ন করা। আমি এই বিষয়ে পরে আবার বিস্তারিত আলোচনা করছি। তাহলে আপনি যখন বাড়িতে প্র্যাকটিস করছেন যে কি করে ইন্টারভিউ বোর্ডে গিয়ে আমি টিচিং ডেমো দেবো, লেকচার ডেমো দেবো, এই ধারণাটা ভুল পথে হাঁটছে। কারণ ইন্টারভিউ বোর্ডে গিয়ে আপনি পড়াবেন না। তাহলে ইন্টারভিউ বোর্ডে গিয়ে আপনি লেকচার ডেমো কেমন করে দেবেন যদি না পড়ান? তার উত্তর হচ্ছে, দেখুন, আপনি যেখানে পড়াতে গেছেন সেখানে পড়ানোর জন্য কিছু ছাত্রছাত্রী দরকার। আপনার কাছে কি ছাত্রছাত্রী আছে ইন্টারভিউ বোর্ডে? আপনি যেখানে পাঠদান করছেন সেটা একটা ক্লাসরুম? না, সেটা ক্লাসরুম নয়, সেটা হচ্ছে ইন্টারভিউ রুম। আপনি যেখানে পড়াচ্ছেন সেটা কি একটা স্কুল? না, সেটা স্কুল নয়, সেটা হচ্ছে একটা অফিসের বিল্ডিং বা কোনো একটা সরকারি বিল্ডিং, যেখানে সরকার ইন্টারভিউয়ের ব্যবস্থা নিয়েছে। এবং সবার শেষে আপনি কি একজন শিক্ষক বা শিক্ষিকা? তার উত্তর হচ্ছে না। আপনার মধ্যে সকল যোগ্যতা আছে শিক্ষক বা শিক্ষিকা হওয়ার, কিন্তু কপালে এখনও সরকারি ছাপ পড়েনি, তাই আপনি কিন্তু শিক্ষক বা শিক্ষিকা নন।
তাহলে দেখুন, আপনার কাছে কোনো ছাত্র নেই, আপনার কাছে কোনো ক্লাসরুম নেই, আপনার কাছে কোনো স্কুল নেই, আপনি নিজে একজন ছাত্র বা ছাত্রী নন, তাহলে আপনি কি পড়াচ্ছেন? বাস্তব কোনো ভিত্তি কি আছে এই পড়ানোর? না, বাস্তব কোনো ভিত্তি নেই। এই পুরোটাই কল্পনার উপর দাঁড়িয়ে আছে। অর্থাৎ আপনি একটা নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে নিজেকে একজন শিক্ষক বা শিক্ষিকা ভেবে অভিনয় করছেন। এই যে অভিনয় করা, এটা হচ্ছে বড় কথা। তাহলে আপনারা ইন্টারভিউ বোর্ডে কেউ পড়াতে যাচ্ছেন না, আপনারা ইন্টারভিউ বোর্ডে যাচ্ছেন অভিনয় করতে। তাহলে এই পড়াতে যাওয়া এবং অভিনয় করতে যাওয়ার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা কিন্তু ব্যাপক। যখন আপনি পড়াতে যাবেন, যখন পড়াচ্ছেন, তখন বারবার মনে হবে যে আমি ভুল বলছি না তো, এই পড়াতে পরের বিষয়টা কি আছে মাথায় আসবে না, ব্ল্যাকবোর্ড ব্যবহার মাথায় আসবে না, টিএলএম ব্যবহার মাথায় আসবে না, কারণ সামনে 3টে বা 4টে বাঘ বসে আছে। তাহলে সেই বাঘগুলো এই পরিবেশটাকে ভয়াবহ করে তুলেছে এবং আপনি সেই ভয়কে কোনো সময় জয় করতে পারছেন না যদি আপনি পড়াতে যান। কিন্তু যদি আপনি অভিনয় করতে যান, তাহলে কি হবে? যে টপিকে দিক, যাই দিক, আমি এই স্কেচটাকে বা এই স্ক্রিপ্টটাকে ফলো করে চলবো। আমার সামনে কি আছে আমার দেখার দরকার নেই। যখন দেখবেন মঞ্চে নাটক হয়, তখন দর্শকদের আলোগুলোকে বন্ধ করে দেওয়া হয়। কেন না, দর্শকের সঙ্গে অভিনেতার যদি আই কন্ট্যাক্ট হয়, সেক্ষেত্রে কিন্তু অভিনেতা নিজের সেই চরিত্রের মধ্যে সঠিকভাবে ঢুকতে পারবে না। তাহলে আপনার যদি বারবার মনে হয় যে ইন্টারভিউয়ার বসে রয়েছেন এবং তার সামনে আমি টিচিং ডেমনস্ট্রেশন দিচ্ছি, তাহলে আপনি কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সেটা করতে পারবেন না। তাই আপনাকে প্র্যাকটিস করতে হবে যে আমার চোখের সামনে কে আছে আমি দেখতে পাচ্ছি না, কেউ নেই। এটা একটা স্কুল, একটা ক্লাসরুম, আমি একজন টিচার, আমি আমার অদৃশ্য ছাত্রছাত্রীদেরকে পাঠদান করছি। ব্যাপারটাকে, মনটাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে। তাহলে অযথা ভয় পেয়ে ভুলে যাবেন না, ভয় পেয়ে দাঁড়িয়ে যাবেন না। তাই আপনি কোনো সময় বাড়িতে টিচিং ডেমনস্ট্রেশন প্র্যাকটিস করছেন না, আপনি নির্দিষ্ট একটা চরিত্রে অভিনয় করা প্র্যাকটিস করছেন। ইন্টারভিউ বোর্ডে আপনি কোনো সময় টিচিং ডেমো দেবেন না, ইন্টারভিউ বোর্ডে আপনি একজন শিক্ষক বা শিক্ষিকার চরিত্রে অভিনয় করবেন। এটাকে মাথার মধ্যে এখন থেকে গেঁথে নেওয়ার চেষ্টা করুন। বেশ, এবারে দেখুন, আমি এখানে লিখেছি সুন্দর উপস্থাপন, কৃষ্ণফলক, প্রশ্ন উত্তর এবং টিএলএম। অর্থাৎ আপনি যে কুশল বিনিময়, পূর্বজ্ঞান যাচাই, উপস্থাপন, পুনরালোচনা, মূল্যায়ন, এই পদ্ধতিটা করতে করতে যাচ্ছেন, তার সঙ্গে বেশ কিছু বিষয়বস্তু যুক্ত হচ্ছে যে আপনি সুন্দর উপস্থাপন করছেন, আপনি ব্ল্যাকবোর্ড ব্যবহার করছেন, আপনি প্রশ্ন উত্তর করছেন এবং টিএলএম ব্যবহার করছেন। বিষয়টা কি? আমি যদি এরকম বলি যে আমার ছোট্ট বন্ধু, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আচ্ছা, তোমরা কিসের মাধ্যমে লেখো আমাকে একটু বলো তো? খাতা এবং পেনের মাধ্যমে। বাহ, খুব ভালো। তাহলে খাতা এবং পেন যখন ফুরিয়ে যায়, তখন সেগুলোকে তোমরা কি করো? সেগুলোকে ফেলে দাও নিশ্চয়ই। তাহলে এই যে উপস্থাপন ভঙ্গিটা আপনি দেখলেন, দেখুন এটা খুব একটা একজন শিক্ষক বা শিক্ষিকার, যিনি আদর্শ শিক্ষক শিক্ষিকা, তার উপস্থাপন বলে মনে হচ্ছে না। কেন? আমার মুখের মধ্যে হাসি নেই। তাহলে সারা বছরে তো অনেক কাগজ পেন কিনতে হয়, যখন সেগুলো ফুরিয়ে যায়, পেনের কালি ফুরিয়ে যায়, খাতার পাতা ফুরিয়ে যায়, তখন তোমরা সেগুলো নিয়ে কি করো? সেগুলোকে অন্য জায়গায় ফেলে দাও। আচ্ছা বলো তো কেন ফেলে দাও? এই কারণে ফেলে দাও যে সেগুলো আর ব্যবহারের উপযোগী নেই, সেগুলো তার ব্যবহারিক উপযোগিতাকে হারিয়ে ফেলেছে। তাহলে এই যে দেখুন, আমি বর্জ্য ব্যবস্থাপনার দিকে এগোচ্ছি, কিন্তু যখন মুখে হাসি হাসি করে এগোচ্ছি, তখন আমার উপস্থাপন ভঙ্গিমাটা কিন্তু খুব সুন্দর হয়ে যাচ্ছে। তাহলে উপস্থাপন ভঙ্গিমা মানে হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে শ্রেণীকক্ষের মধ্যে হাঁটাচলা করা, মুখে সবসময় একটা কাল্পনিক, একটা কৃত্রিম হাসিকে রাখা, যে হাসিটা আপনার ভয়কে চাপা দিয়ে দেবে, এবং স্বতঃস্ফূর্ততার সঙ্গে বলিষ্ঠ কণ্ঠে সঠিক উচ্চারণ করে কথাবার্তাগুলোকে বলা। সেটাই হচ্ছে কিন্তু সুন্দর উপস্থাপন ভঙ্গিমা। এরপর রয়েছে কৃষ্ণফলক। আপনারা জানেন যে আমাদের দেশ এতটাও উন্নত নয় যে বিদ্যালয় শিক্ষার জন্য প্রচুর টাকা খরচ হয় না। সেখানে আমরা বিদ্যালয়গুলিতে শুধুমাত্র একটাই টিএলএম পাই, যেটা সব জায়গায় পাওয়া যায়, সেটা হচ্ছে এই ব্ল্যাকবোর্ড বা কৃষ্ণফলক বা চকবোর্ড, যা বলুন না কেন। তাই একজন শিক্ষক শিক্ষিকার মধ্যে এটার ব্যবহার করতে পারাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই গুণাবলী কিন্তু সকলের থাকা উচিত। আপনি যখনই সুযোগ পাবেন তখনই কিন্তু কৃষ্ণফলককে ব্যবহার করবেন। যেমন, সবাই কেমন আছো? ভালো আছো? আচ্ছা দেখো তো, আমি বোর্ডে এটা কী এঁকেছি, কে বলতে পারবে? হ্যাঁ, এটা কিন্তু একটা পেন। আর দেখো, এটা হচ্ছে কিন্তু একটা খাতা। এইবার তোমরা বলো তো, এই যে খাতা এবং পেন আমরা কী কাজে ব্যবহার করি? ঠিক বলেছো, লেখার কাজে ব্যবহার করি। তাহলে এই খাতা এবং পেনের পাতা যখন ফুরিয়ে যাবে, তখন তোমরা এগুলোকে কি সাজিয়ে রেখে দেবে না ফেলে দেবে? তাহলে এই যে দেখুন, আমি সুযোগ পেলাম বলে ব্ল্যাকবোর্ডটাকে ব্যবহার করলাম। যতবার সুযোগ পাবো ততবার ব্ল্যাকবোর্ডটাকে ব্যবহার করবো। একজন আদর্শ শিক্ষক খুব বেশি ব্ল্যাকবোর্ড ব্যবহার করেন। তাহলে আপনি যখন টিচিং ডেমনস্ট্রেশন প্র্যাকটিস করবেন, সেখানে যত বেশি পারবেন কৃষ্ণফলকের ব্যবহার করার চেষ্টা করবেন। এবার হচ্ছে প্রশ্ন উত্তর।
দেখুন আপনারা এই ক্লাসটা করছেন, আমি যদি কথায় কথায় প্রশ্ন করি তাহলে আপনারা সবসময় আমার প্রতি মনোযোগী হবেন, আর আমি যদি প্রশ্ন না করি তাহলে আপনাদের মন কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াবে, একটা নির্দিষ্ট জায়গায় কেন্দ্রীভূত হবে না। তাই একজন আদর্শ শিক্ষক শিক্ষিকা সবসময় কিন্তু প্রশ্ন করতে করতে এগোন। তিনি নিজে কোনো কথা বলবেন না, সবসময় প্রশ্ন করবেন। যেমন একটা উদাহরণ, সবাই কেমন আছো, ভালো আছো, তারা খাতা পেনগুলোকে ব্যবহার করার পর ফেলে দেয় কারণ সেটা বর্জ্য হয়ে যায়। আমি সেই বিষয়ে যেতে চাইছি। তাহলে আমি কিন্তু সরাসরি সেই কথা বলছি না, আমি বলছি আচ্ছা তোমরা বলো তো যে তোমরা সারা বছর ধরে কতগুলো খাতা পেন কেনো? অনেকগুলো কেনো, তাই না? কেন অনেকগুলো কিনতে হয়? কারণ লেখাপড়া করার জন্য খাতার পাতা এবং পেনের কালি ফুরিয়ে যায়। আচ্ছা বলো তো তখন তোমরা সেগুলোকে কী করো? হ্যাঁ, তখন তোমরা সেগুলোকে ফেলে দাও। আচ্ছা বলো তো কেন ফেলে দাও? কারণ সেগুলো আর তোমাদের কোনো কাজে লাগে না তাই। তাহলে যখন আমাদের কোনো বস্তু কাজে লাগছে না তখন আমরা সেগুলোকে ফেলে দিচ্ছি। এই ফেলে দেওয়া বস্তুগুলোকেই বলা হচ্ছে কিন্তু বর্জ্য। তাহলে তোমরা কেউ বলতে পারবে যে বর্জ্য বলতে কী বুঝলে? তাহলে এই যে দেখুন, আমি কিন্তু বর্জ্য কাকে বলে, হ্যাঁ, যখন কোনো বস্তু তার ব্যবহারিক উপযোগিতাকে হারিয়ে ফেলে তখন তাকে বর্জ্য বলা হয়। এই তো একটা কথা। তাহলে এই কথাটা আমি কিন্তু সরাসরি বললাম না, এই কথাটা বিভিন্ন প্রশ্নের মধ্যে দিয়ে বিষয়বস্তুটাকে তুলে নিয়ে আসার চেষ্টা করলাম। এটা হচ্ছে নির্দিষ্ট একটা শিক্ষক বা শিক্ষিকার একটা স্কিল। তাই আপনি অবশ্যই যা কিছু কথা বলবেন সেটা অবশ্যই প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে বলতে বলতে যাবেন। এবং সবার শেষে রয়েছে টিএলএম। আপনি যখন পাঠদান করছেন তখন কিন্তু আপনাকে টিএলএমের ব্যবহার কিন্তু করতেই হবে, না করলে কিন্তু সেই ক্লাসটা যথাযথ হবে না। এবারে আপনাকে ইন্টারভিউ বোর্ডে আলাদা করে কোনো টিএলএম কিন্তু প্রোভাইড করা হবে না। কাজেই টিএলএম হিসেবে আপনার এই বোর্ড থাকলো, সেখানে ছবি আঁকতে পারেন, সেখানে যা কিছু করতে পারেন, নিজের বডি জেস্চারের মধ্যে দিয়ে টিচিং ডেমনস্ট্রেশন করতে করতে আপনি টিএলএমের অভাবগুলোকে পূরণ করতে পারেন। যেমন একটা উদাহরণ দিই, যদি আমাকে টিএলএম ব্যবহার করতে হয় এই পারপাসেই, আমি কোথায় টিএলএম পাচ্ছি? আচ্ছা বেশ, তাহলে দেখো এই যে তোমাদের খাতা পেন ফুরিয়ে গেলে সেগুলোকে ফেলে দিলে কারণ সেগুলো বর্জ্য হয়ে গেল, তোমরা বলো তো এইরকম আর কিছু বস্তুর নাম যেগুলোর প্রয়োজন ফুরিয়ে গেলে তোমরা ফেলে দাও। হ্যাঁ ঠিক বলেছো, এক হচ্ছে প্যাকেট। বাহ, তাহলে আমরা কুরকুরের প্যাকেট কিনলাম, সেটা খেলাম, প্যাকেটটা ফেলে দিলাম, সেটা বর্জ্য পদার্থ হয়ে গেল। আচ্ছা আরেকটি বর্জ্য পদার্থের নাম বলো তো। তাহলে দেখুন এটা কি হলো, এটা হচ্ছে একটা চার্ট, এটা হচ্ছে একটা টিএলএম। সেই টিএলএমটা আমি কিন্তু তৈরি করে ফেলতে পারলাম এই প্রসঙ্গে। তাহলে এটাই হচ্ছে কাজ, যে সুন্দর উপস্থাপন ভঙ্গিমা, সবসময় মুখে হাসি, স্বতঃস্ফূর্তভাবে কথা বলা, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করা ইত্যাদি বিষয়বস্তুগুলো প্র্যাকটিস করতে হবে। দ্বিতীয় হচ্ছে কৃষ্ণফলকের ব্যবহার, অর্থাৎ এই যে ব্ল্যাকবোর্ড, এই বোর্ডটাকে আমাকে যতটা সম্ভব বেশি বেশি ব্যবহার করতে হবে। যত বেশি ব্যবহার করব তত বেশি ভালো। এরপর হচ্ছে প্রশ্ন উত্তর। আমি শিশুদেরকে বা ছাত্রছাত্রীদেরকে কোনো কথা নিজের মুখে বলবো না, আমি সবসময় সেগুলো প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে তুলে নিয়ে চলে আসবো। আমি একটা কথা বলছি যে আমার জামার রং কালো, আমি সেটা বলবো না, আমি বলবো আচ্ছা বলো তো আমার জামার রং কি? ঠিক বলেছো, কালো। অর্থাৎ যা কিছু কথা হবে বেশিরভাগটাই কিন্তু প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে সেই কথাগুলো হতে হতে যাবে। এবং শেষ পর্যন্ত হচ্ছে টিএলএম ব্যবহার করতে হবে। কিছু টিএলএম দেওয়া হবে না, আপনাকে ভাবতে হবে ব্ল্যাকবোর্ডটাকে কত রকমভাবে টিএলএম হিসেবে কাজে লাগানো যায়। সেখানে চার্ট করতে পারেন, মডেল করতে পারেন, ছবি আঁকতে পারেন, এবং আপনার চারপাশে কোন কোন টিএলএমগুলো আছে, আপনার শরীরে কোন কোন টিএলএমগুলো আছে সেগুলো সব ভাবতে পারেন। যেমন আমি যদি বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে আমার শরীরটাকে কাজে লাগাতে চাই, তাহলে দেখুন আমি আমার মাথার চুলে যদি এরকম করে হাত দিয়ে টানি, একটা চুল কিন্তু উঠে চলে এসেছে। এই যে, তাহলে এই যে চুলটা, এটা কিন্তু আর আমার কাজের কোনো চুল নয়, এটা আমার মাথা থেকে বেড়ে গেছে, এটাকে ফেলে দেবো, এটা বর্জ্য পদার্থ। তাহলে এটাও কিন্তু একটা দেখুন টিএলএম হয়ে গেল নির্দিষ্ট ক্লাসের জন্য। তাহলে এইরকম করে যদি আপনি ভাবতে পারেন, আপনার টিচিং ডেমনস্ট্রেশন কিন্তু খুব সুন্দর হবে। এবং আজকের এই ক্লাসে যেগুলো আলোচনা করছি, আশা করি কোনো পেইড ব্যাচেও এইরকম করে আলোচনা হয় না। তাই প্রস্তুতি নেওয়ার জন্য, সেটা প্রাইমারি হোক বা এসএলএসটি হোক, যাই হোক, এই নন্দী একাডেমির ভিডিওগুলোকে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। আপনি কবে কবে প্রস্তুত হয়ে যাবেন ইন্টারভিউয়ের জন্য সেটা কিন্তু বুঝতে পারবেন না। বেশ, এবার দেখুন আমরা এই যে 5E মডেল স্কিলস, মেথড, লেসন প্ল্যানগুলোকে লিখেছি, এখানে যদি একটু আলোচনা করি, এই 5E মডেলকে আমরা এই 5 মিনিটের টিচিং ডেমনস্ট্রেশনে সরাসরি ব্যবহার করতে পারি না। তার পরিবর্তে আমরা এই যে ছকটা আছে সেটাকে 5E মডেলটাকে এখানে পরিবর্তিত করে নিয়েছি। স্কিলস, আমার অনেকগুলো স্কিলস লাগবে। তার মধ্যে অন্যতম হচ্ছে কথা বলার দক্ষতা, হাঁটাচলা করা, ব্ল্যাকবোর্ড ব্যবহার করা, টিএলএম ব্যবহার করা, ছবি আঁকতে পারা, গান গাইতে পারা, এই সবগুলোই কিন্তু নির্দিষ্ট স্কিলস। প্রশ্ন করতে পারা, আপনি জেনে বা না জেনে সেগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে করতে যাচ্ছেন, একাধিক স্কিলস কিন্তু আপনি ব্যবহার করছেন। এরপরে রয়েছে মেথড, আপনি যখন পাঠদান করছেন তখন আরোহী পদ্ধতি, অবরোহী পদ্ধতি, প্রশ্ন করা, ব্ল্যাকবোর্ড ব্যবহার, গল্প বলা, স্টোরি টেল করা, তারপর লেকচার মেথড,
এইরকম বিভিন্ন বিভিন্ন মেথডগুলোকে কিন্তু আপনি প্রয়োগ করছেন। তাহলে আপনি চেষ্টা করবেন যখন আপনি টিচিং ডেমনস্ট্রেশন দিচ্ছেন কমপক্ষে যেন 4 থেকে 5টা মেথড যেন আপনার ওই 5 মিনিটের মধ্যেই যেন প্রয়োগ হয়ে যায়। প্রশ্ন করছেন সেটা একটা মেথড, একটা নির্দিষ্ট বিষয়কে ব্যাখ্যা করছেন সেটা লেকচার মেথড, আপনি বিভিন্ন উদাহরণের মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছচ্ছেন সেটা হচ্ছে আরোহী পদ্ধতি, আপনি একটা নির্দিষ্ট সংজ্ঞাকে বলে দিলেন তারপর তাকে ভেঙে ভেঙে ব্যাখ্যা করছেন সেটা হচ্ছে অবরোহী পদ্ধতি। তাহলে এইরকম করে আমরা বিভিন্ন, আপনি কোনো একটা বিষয়কে অভিনয় করে দেখালেন সেটা হচ্ছে রোল প্লে পদ্ধতি, কোনো একটা কিছু বোঝানোর জন্য আপনি একটা গল্প বললেন সেটা হচ্ছে আপনার স্টোরি টেল মেথড। তাহলে এইরকম বিভিন্ন মেথডগুলোকে কিন্তু আমরা সেখানে ব্যবহার করছি। আর লেসন প্ল্যান একটা থাকা দরকার, কিন্তু ইন্টারভিউ বোর্ডে সেটা নেই, লেসন প্ল্যানটা অদৃশ্য অবস্থায় আছে। বেশ, তাহলে আশা করি এটুকু বোঝাতে পারলাম। এবার কুশল বিনিময় মানে হচ্ছে সবার আগে ক্লাসটাকে অ্যারেঞ্জ করা, আমি ক্লাসে ঢুকলাম, ক্লাসে ঢুকে কুশল বিনিময় করলাম, সবাই ভালো আছো তো ইত্যাদি। এটা একটা দীর্ঘ সময় ধরে হতে পারে, ছেলেমেয়েকে ঠিকঠাক বসালাম, কিন্তু টিচিং ডেমনস্ট্রেশন যেহেতু কম সময়ে, কাজে খুব অল্প সময়ে কুশল বিনিময়টাকে সেরে ফেলতে হবে। এরপরে হচ্ছে পূর্বজ্ঞান যাচাই, অর্থাৎ আপনি যে বিষয়টাকে পাঠদান করছেন সেই বিষয়টাকে শেখার জন্য তার আগে কোন জ্ঞানটা প্রয়োজন সেটাই হচ্ছে পূর্বজ্ঞান। যেমন বর্জ্য ব্যবস্থাপনা শেখার জন্য আগে জানা প্রয়োজন যে তাদের পেনের কালি ফুরিয়ে গেলে তারা সেগুলোকে ফেলে দেয়, কারণ আর কোনো কাজে লাগে না। তাহলে এটাকেই বলা হয় বর্জ্য। এটা জানার আগে তাকে এই ধারণা দিতে হবে যে পেনের কালি ফুরিয়ে গেলে সেটা কাজে লাগে না বলে আমরা ফেলে দিই। তাহলে এটাই হচ্ছে পূর্বজ্ঞান যাচাই। এরপরে হচ্ছে উপস্থাপন, অর্থাৎ আপনি যখন যা কিছু পাঠদান করছেন এই পাঠদানের বিষয়টাই হচ্ছে উপস্থাপন। এরপর হচ্ছে পুনঃ আলোচনা, অর্থাৎ আমি যা কিছু পড়ালাম এতক্ষণ ধরে 20 মিনিট 25 মিনিট ধরে আপনারা যা কিছু শুনলেন সেটাকে যদি আমি একবার সংক্ষেপে আলোচনা করে দিই তাহলে পুরো আলোচনাটা আবার সবটা মনে পড়ে যাবে যে কী কী বলেছিলাম। তাহলে সেটাই হচ্ছে কিন্তু পুনঃ আলোচনা এবং সবার শেষে মূল্যায়ন। পরবর্তী বিষয়ের দিকে এগিয়ে যাব নাকি আবার সেটাকে আলোচনা করব সেটা জানার জন্য আমাদের অবশ্যই মূল্যায়ন করা প্রয়োজন। সেখানে একটা দুটো প্রশ্নের মধ্যে দিয়ে আপনাকে মূল্যায়ন করতেই হবে। তাহলে টিচিং ডেমনস্ট্রেশনের মোটামুটি বিষয়বস্তুটা হচ্ছে এই। এবার একটা 10-15-20 মিনিটের ক্লাসে সবটা আলোচনা করা সম্ভব নয়, তবে আশা করি কিছুটা হলেও বোঝাতে পেরেছি। এই একই বিষয় প্রাইমারির ক্ষেত্রেও কাজে লাগবে, এসএলএসটির ক্ষেত্রেও কাজে লাগবে। তাহলে আজকের এই ভিডিওটা আপনাকে কতটা সাহায্য করলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এসএলএসটির আমাদের কোনো পেইড ব্যাচ নেই, আর কোনো পেইড ব্যাচ হবেও না, কাজে এই পেইড ব্যাচের জন্য মেসেজ করবেন না। আমি আপনাদের যতটা পাশে দাঁড়াতে পারি এই ইউটিউব ভিডিওর মধ্যে দিয়েই দাঁড়াবো। আর একটা কথা, এবার অনেকেই কমেন্ট করবেন আপনি কোন কলেজের লেকচারার, আপনি কোন পদে আসীন, আপনি কোন স্কুলের টিচার, এইসব লিখে হয়তো কিছু মানুষ আমার মনোবলকে ভেঙে দেওয়ার চেষ্টা করবেন। তাই আমি জানিয়ে রাখি, আমি কোনো কলেজের লেকচারার না, আমি কোনো হাই স্কুলের শিক্ষকও না, আমার সেই যোগ্যতা নেই, হতে পারিনি, বিএড করা নেই, আর কোনোদিন হতে পারবও না। এবার যারা একজনের পদ দেখে নির্বাচন করবেন যে তার কাছ থেকে কিছু শেখা যাবে কি না, তাদেরকে বলবো সরি, এখান থেকে আপনার কিছু শেখার নেই। আর যারা আমি কোনো কলেজের লেকচারার নই, কোনো প্রফেসর নই, কোনো হাই স্কুলের টিচার নই বা কোনো কিছু নই, তারপরেও আমাকে মেনে নিতে পারবেন, তারা ভিডিওটাকে দেখুন। তাই এই সমস্ত কমেন্টগুলো করে আমার মনোবলকে ভেঙে দেবেন না, এবং তার সঙ্গে আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক দিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।